মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিশন গঠন সরকারের। ছয় মাসে ঢাকায় অন্তত ১২১ খুন, বাড়ছে চাঁদাবাজি, ছিনতাই। নির্বাচন পেছানোর ইন্ধন হতে পারে বলছেন বিশ্লেষক। রাজনৈতিক দলগুলোর কাছে আজ পাঠানো হবে জুলাই সনদের খসড়া। আজ ফের ঐকমত্য কমিশনের বৈঠক। এবং দিনে ১০ ঘন্টা সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি ভাঙল ইসরায়েল। গাজায় একদিনে নিহত ৬৩। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১:৩০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের ৭ম শ্রেণীতে পড়াশোনা করত। তার শরীরের ৪০% দগ্ধ ছিল, রাখা হয়েছিল আইসিইউতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই ঘটনায় মোট প্রাণহানি দাঁড়ালো ৩৪। এদিকে এই মর্মান্তিক ঘটনার তদন্তে ৯ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, ঘটছে খুনের ঘটনাও। গেল ৬ মাসে ঢাকাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১২১ জন। এসবের কারণ হিসাবে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়াকেই দুষছেন অনেকে। বিশ্লেষকদের মতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে একটি পক্ষ, যারা নির্বাচনকে ব্যাহত করতে চান। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। শনিবার রাত ৮টার দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে যায় ৫ যুবক। তাদের ধরা হয় হাতে নাতে। তদন্ত শুরুর পর দেখা যায় চাঁদাবাজদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাম রিয়াদ। তারা ১৭ জুলাইও সে বাসা থেকে চাঁদা নেয়। কথা ছিল কয়েক কিস্তিতে টাকা নেবে তারা, কিন্তু দ্বিতীয় কিস্তি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এমন নানা প্রভাব ও অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজের ঘটনা। গেল মাসে শুধু ডিএমপিতেই চাঁদাবাজের ঘটনায় মামলা হয়েছে ৫৯টি, যা উদ্বিগ্ন করছে রাজধানীবাসীকে। কোনো তোয়াক্কা নাই, পুলিশ প্রশাসন তারা কোনো এর গুরুক্ষণ নেয় না, তারা তাদের ভাবে চলতেছে, কিন্তু এই জন্য ছিনতাইগুলো বাড়তেছে, রাহাজারি বাড়তেছে। আসলে আমরা নিজেরাও আতঙ্কিত, যেখানে দল বলেন বা এই সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতেছে, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমরা এর থেকে পরিত্রাণ চাই। শুধু কি চাঁদাবাজি, সাম্প্রতিক খুনের ঘটনাগুলো আতঙ্কের জন্ম দিয়েছে জনমনে। তথ্য বলছে গত ৬ মাসে রাজধানীতে খুনের ঘটনা হয়েছে অন্তত ১২১টি। অভিযোগ আছে এমন খুন ও চাঁদাবাজিতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে। লুট হওয়া অন্তত ১৮৯৮টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ১২৩৮টি। এখনও বেহাত ৬৬০টি বিভিন্ন ধরনের অস্ত্র। গোলাবারুদের তথ্যটাও চমকে দেওয়ার মতো। দেখুন, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি, এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণ কৌশল, সেটা অনেকটা কার্যকর রয়েছে বলেই অপরাধ এখন স্থিতিশীল রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আশা করি সামনের দিনগুলোতে এর পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশব্যাপী খুন, চাঁদাবাজি আর ছিনতাইয়ের বৃদ্ধি ভাবাচ্ছে অপরাধ বিশ্লেষকদেরও। এসব ঘটনা নির্বাচন পেছানোর ইন্ধন হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, নানা কেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে যদি অস্থিরতা থাকে, এবং সেই অস্থিরতা যদি নাগরিকদের মনে বা ভোটারদের মনে কোনো না কোনোভাবে শঙ্কা বা আতঙ্ক কাজ করে, তখন এই অপরাধ বাস্তবতা বা পরিস্থিতি কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, এবং সেটি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্ন, নানা ধরনের প্রসঙ্গ সে তৈরি করবে। দ্রুত পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো শুরু হবে আলোচনা।
আজ আলোচনা হবে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। এছাড়া আলোচনা হবে সংসদের নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় 12টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজ জাতীয় সনদের খসড়া পাঠানো হবে দলগুলোর কাছে। জুলাইয়ের আন্দোলনে যখন দিশেহারা শিক্ষার্থীরা, তখন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রথম ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের স্টিম রোলারের প্রতিবাদ জানান তারা। দল মত নির্বিশেষে এক হয়ে ছুটে যান ডিবি কার্যালয়, শাহবাগ থানা ও হাসপাতালে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে একের পর এক ছাত্রদের প্রাণ ঝরতে থাকলে আরও বেপরোয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকার। তুঙ্গে ওঠে আন্দোলন। প্রতিবাদের আন্তর্ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় থমথমে, ব্যারিকেড প্রতিটি প্রবেশদ্বারে। চাকরির ভয়, সরকারের রক্তচক্ষু, বুলেটের শেল সব উপেক্ষা করে রাজপথে নামেন কয়েকজন শিক্ষক। ঢাল হয়ে দাঁড়ান সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে। পাশে দাঁড়ান ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদেরকে জোর করা যাবে না। হলে হলে ছাত্রলীগ তাড়ানোর তাণ্ডবের পর হল বন্ধের ঘোষণা এলে শুধু ছাত্রলীগই নয়, বিপদে পড়েন সাধারণ শিক্ষার্থীরাও। জানতেন না কই যাবেন, কিভাবে যাবেন। সবার পকেটের স্বাস্থ্য তো আর সমান না। সেই বিপদে দলমতের বিভেদ ভুলে এগিয়ে আসেন শিক্ষকরা। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও পরোক্ষভাবে, আমাদের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এক ধরনের চাপ হয়েছে। তখন একটাই লক্ষ্য ছিল, সেটা হলো স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য। অবরুদ্ধ ক্যাম্পাসের ব্যারিকেড ভেঙে সমাবেশের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পথ আটকে মাইক ব্যানার কেড়ে নিয়েও থামানো যায়নি শৃঙ্খল ভাঙার দৃপ্ততা। উল্টো মিছিল নিয়ে থানায় ঘেরাও করে ছাড়িয়ে আনেন আটক শিক্ষার্থীদের। প্রগতিশীল শিক্ষকরা প্রতিবাদের করচার কলেবর বাড়াতে খুলেন নিপীড়ন বিরোধী ব্যানার, যার ছায়াতলে মুছে যায় রাজনৈতিক ভেদাভেদ। মুখ্য হয়ে ওঠে কেবল সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। এতে যোগ দেন বিএনপিপন্থী সাদা দল ও জামাতপন্থী শিক্ষকরাও, এমনকি ঢাকার অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সমন্বয়কদের গুম করে নিয়ে গেলে এই শিক্ষকরাই ছুটে যান ডিবি কার্যালয়ে। ক্ষুব্ধ সরকার আওয়ামীপন্থী শিক্ষককে দিয়ে হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। তবুও দমে না যেয়ে বারবার ছুটে যান মিন্টো রোডে। হাইকোর্ট মোড়ে নিরীহ শিক্ষার্থীদের আটকালে বুক চিতিয়ে হাত বাড়িয়ে বাধা দেন, ছিনিয়ে আনেন। মেল করান জাতিসংঘ সহ কয়েকটি বড় দেশের মানবাধিকার সংস্থার কাছে। এই শিক্ষকরাই প্রথম জুলাই শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সবার আগে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। রূপরেখা দেন অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকারের। গ্রহযাত্রার দিন আমরা যখন এই লম্বা মিছিলে হাঁটছি এবং আমরা বুঝতে পারছি যে আসলে অভূতপূর্ব মানুষ সমাবেশ হচ্ছে এবং তারা বলতে চাইছে যে এই মুহূর্তে আসলে ওনার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। রূপান্তরের রূপরেখা প্রেজেন্ট করার পরে আমরা আসলে এটা আসলে সমন্বয়কদের হাতে পৌঁছে দিয়েছিলাম। এই প্রথম আসলে কোনো একটা ফর্মাল যোগাযোগ হয়েছিল। এই যে শত্রুর রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষকরা পথে নামলেন, বারুদ গন্ধ কিংবা বুলেটের শেল কিছুই তোয়াক্কা না করে প্রতিবাদ জানালেন, সেই শিক্ষকদের যথাযথ সম্মান কি দিয়েছে আন্দোলন পরবর্তী বাংলাদেশ? সেই প্রশ্ন প্রতিধ্বনিত হয় ইথারে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। রোগীদের কি অবস্থা এখন? সম্রাট। ধন্যবাদ আপনাকে। মূলত
গত রাত 1:45টার দিকেই কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। যত সময় যাচ্ছে ততই কিন্তু এই মৃত্যুর মিছিল সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। এ নিয়ে কিন্তু মৃতের সংখ্যা 34-এ দাঁড়িয়েছে। অর্থাৎ এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যা 34। আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 45 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে কিন্তু শিক্ষার্থী, শিক্ষক সহ অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানেও কিন্তু অনেকের মৃত্যু হয়েছে। আর যিনি গতকাল মধ্যরাতে মারা গিয়েছেন তার আমরা যতটুকু জানতে পেরেছি যে তার লাশ ভোর রাতের দিকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন যে এখানে মৃত্যুর পর কিছু আনুষ্ঠানিকতা থাকে, বিশেষ করে মৃত্যু সনদ তৈরি করা থেকে এই বিষয়গুলো প্রক্রিয়া শেষে কিন্তু এই আয়ানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ব্যাপারে আলোচনা ছিলেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে 15% শুল্ক দিতে হবে ইউকে। স্কটল্যান্ডে গলফ কোর্সে ট্রাম্পের সাথে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনের বৈঠকের পর এই চুক্তিতে পৌঁছায় দুপক্ষ। সেই সাথে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবে ইইউ এবং জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনা বাড়ানোর আশ্বাস দেন উর্সুলা। এই চুক্তিকে এই যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি বলছেন ট্রাম্প। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ধার্য করা 50% শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। গাজায় 10 ঘন্টার কৌশলগত যুদ্ধবিরতির মাঝেই চলছে ইসরায়েলি হামলা। এতে 24 ঘন্টায় প্রাণ গেছে 63 ফিলিস্তিনির, যার মধ্যে 34 জন প্রাণ হারিয়েছেন ত্রাণ আনতে গিয়ে। আর সেই সাথে অনাহারে গেল 24 ঘন্টায় ঝরেছে আরও 6 প্রাণ। এ নিয়ে চলমান আগ্রাসনে খাবারের অভাবে 133 মৃত্যু দেখল গাজাবাসী। শনিবার গাজা শহর, দেইর আল বালাহ এবং আল মাওয়াসি এই 3টি এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করে জায়নবাদীরা। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে গাজা নিরাপদ ঘোষিত এলাকাতেই হয়েছে বিমান হামলা।